নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি, খুব স্বাভাবিকভাবেই খুব ভালো আছি। আমরা আজকে বেড়াতে যাচ্ছি, আমরা যাচ্ছি পেলিং। এখন গ্যাসের একটু ক্রাইসিস চলছে, বিশ্বজনীন অবস্থা একটুখানি ডামাডোল আছে, তো সে তো সব সময় কিছু না কিছু লেগেই থাকে। তো সব মিলিয়ে মিশে এই সময়টায় যাওয়াটা আমাদের পক্ষে খুব দরকারি ছিল। অনেক দিন একভাবে ছিলাম আমরা, তো এইবারে গাড়ি চলে এসেছে। একবারে এই ভদ্রলোকে আমাদের সাথে একেবারে শেষ পর্যন্ত থাকছেন। পেলিং বলুন, তারপরে সাইট সিং সব কিছু ঘুরিয়ে টুরিয়ে এই ভদ্রলোকে আমাদের বাড়ি এসে দিয়ে যাবে। তা ইনি সিকিমের ড্রাইভার। তো চলুন, আপাতত বোধিসত্ত্ববাবু তো তারা দিচ্ছেন, বেরোই। না, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, তার আগে উঠি। দরজা দিয়ে দিন বাবা। দরজা দিয়ে দিন। গাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে যেতে হলো, তো মানে মুখটা ছিল এই দিকটায়, বাগড়াকোটের দিকটা, সেটা যখন ঘুরিয়ে আবার ওই হাতিমোড়ের দিকে করছে তখন দেখতে পেলাম বারান্দা বাগানের ফুলগুলোকে কি সুন্দর লাগছে। শ্বশুরমশাইকে আরেকবার একটু টাটা করে দিলাম। ওনার অ্যাটেন্ডেন্ট এক্ষুনি চলে এসেছে, এই যে বাইরে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেই আর কি। তবে কিছুক্ষণ বাদে একটা ভালো খবর পেয়েছি, আলপনা দিয়ে চলে এসেছে। এখন হাতিমোড়ে ওই কিছু বেসিক কাজ যেগুলো থাকে সেগুলো, ওই টাকা তোলা, তারপর এই টুকটাক এটা করা, বড়ের সঙ্গে একটু ঝগড়া করা, এসবগুলো তো একটুখানি আমার রুটিন কাজ। এখন এই যে এই সময়টা হচ্ছে নির্মলা কনভেন্টের একটা বাস যাচ্ছে, বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে একটু ছোট্টবেলার আমার টুকু। নির্মলা কনভেন্ট শিলিগুড়ি খুব ভালো একটা স্কুল, আইসিসি বলে স্কুল। তার এই যে মাদের দেখে যেটা মনে হচ্ছে যে হায় রে, এই দিন আমার চলেই গেল। এই যে এখনও উদ্গ্রীব হয়ে বসে থাকা, তখন মনে হতো কবে মেয়েটা আমার বড় হবে, এখন মনে হচ্ছে হায় রে, পেরিয়েই গেল হুশ করে দিন। তো তারপরে বরের সঙ্গে খুব লেগে গেল কি না, এই ড্রাইভার ছেলেটাকে সমানে বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, বিয়ে হয়েছে কি না, কটা বাচ্চা, বাচ্চা কোন ক্লাসে পড়ে, এত খোঁচাচ্ছিল। আমি একটু ধমক দিয়েছি। হ্যাঁ, তারপরে মানে এত কিসের এটা খুঁচিয়ে খুঁচিয়ে গল্প করা। তো যাই হোক, একটা ভালো জিনিস হয়েছে জানেন, সেটা হচ্ছে আজকে তো হনুমান জয়ন্তী, আর আমি তো জানি যে বাইরে গেলে ভেজ ননভেজ এগুলো মানাটা খুব মুশকিল। তা 2 তারিখ, যে এই কারণেই তো আমি কালকে পুজোটা করে নিলাম, যদিও পুজোটা পূর্ণিমার মধ্যেই করেছিলাম। তা হনুমানজিকে বলছিলাম, বাবাজি তুমি কি আমার উপর রাগ করেছো, তুমি আমার উপর রাগ করো না। এইসবগুলো ভাবতে ভাবতে হঠাৎ দেখছি ছেলেটা একটা কোথা থেকে ওই কসমসের কাছ থেকে একটা পতাকা নিয়ে সামনে গাড়ার চেষ্টা করছে। যখন ওই গাড়ার নয় মানে বাঁধার, আমি তখন ওর ভাবছি হাই ভগবান, একটু বাদে তো ব্লগ করবো, ওই জায়গাটা পতাকাটা থাকলে আমার সামনে জিনিস দেখতে একটু অসুবিধা হবে। ও মা, কিছুতেই না ছেলেটা ওখানে বাঁধতে পারলো না, জানেন তো। বাঁধার নাকি জায়গাও ছিল, কিন্তু ছেলেটা বলছে কেন জানি না পতাকাটা বারবার খুলে খুলে পড়ছে। ওর নাকি হনুমানজির পতাকা থাকে। তারপর সে নিজের সাইডে নিয়ে এলো, মানে ড্রাইভারের সিটটার যে পাশে, সেখানটা নিয়ে এসে বাবাজিকে ওই জায়গাটা পতাকাটা রাখলো। আমি হাসছি আর বলছি, বাবাজি তোমার খেলা তুমি জানো। আর এর আগেও আমি অনেকবার আপনাদের বলেছি, যেদিনকে আমি হনুমানজির আঞ্জনেয় পর্বত দর্শন করতে গেছিলাম কর্ণাটকে, সেদিনকে কিন্তু মশলা অমলেট খেয়ে গেছিলাম, জানেন তো। আজকেও যেমন বাইরে যাব, আমি তো ননভেজ খেতেই হবে আমাকে। তা সেক্ষেত্রে জানেন, এইসব ভেজ ননভেজ এই ব্যাপারগুলো না আমাদেরই তৈরি করা। ভগবান এগুলো খুব একটা ধার ফার কোনো কালই ধারতেন না। তো যাই হোক, একটা প্রসঙ্গে কথা বলে দিই বন্ধু, যাত্রাপথ নিজেই একটা অসামান্য জিনিস। যাই দেখছি সেটাই যেন মনে হচ্ছে বাবা কি সুন্দর, বাবা কি সুন্দর, সবই যেন মনে হচ্ছে তুলি, কিন্তু না, এডিট করতে গিয়ে অনেক কিছুই কেটে বাদ দিতে হলো। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল হচ্ছে নামচি। পরবর্তীকালীন পরিকল্পনা সেটা বদলে গেছে, বদলে গিয়ে আমাদের হয়েছে হচ্ছে পেলিং আর টুকিটাকি, মানে রামজিটাকে আমরা সাইট সিন হিসেবেই রাখবো। তো আপাতত আমি তো এই মুহূর্তে পেলিংয়ের হোটেলে বসে আপনাদের সাথে কথা বলছি। কিছুটা রাস্তা পেরিয়ে আসার পর এইটুকু কিন্তু আপনাদের বলছি যে আমার অনেক বন্ধুরাই থাকেন, যে আমার যাত্রাপথ যখন শুরু হয় তখনই তারা বিভিন্ন জনের, মানে আমাদের তো পরিকল্পনা আগের দিনের ব্লগে আমি আওয়াজ দিয়েছিলাম যে কার থেকে হয়েছে, তার নম্বরটা দাও, গাড়ির নাম্বারটা দাও, ইত্যাদি ইত্যাদি অনেক কথা থাকে। বন্ধুরা, আমরা আগে বাড়ি যাই, আমরা বসে কয়েকটা কথা আপনাদেরকে বলি, তারপর বরং আপনারা যদি নাম্বার চান আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। কিন্তু আগে আমাদের এক্সপিরিয়েন্সটা শুনে নিন তারপর। যাই হোক, এখন মহামার্গ বলে একটা জায়গাতে খেতে নেমেছি। এটা খুব খুব সুন্দর একটা জায়গা, প্রচুর খেয়েছি বন্ধুরা। নদী দেখতে দেখতে খেতে পারিনি, নদীর আশপাশে যে সিটগুলো সেগুলো প্রথমেই বুক হয়ে গেছিলো, খুব ভিড় ছিল। টুপুর নিয়েছিল হচ্ছে ভেজ মোমো, ফ্রাইড মোমো। সেটাতে টুপুরের কি হলো কে জানে, আমি প্রথমে নিলাম হচ্ছে ব্রেড, কারণ আমার অসম্ভব খেতে পেয়েছে। তারপর আমি এবং বোধিসত্ত্ববাবু 2 প্লেট নিলাম মশলা কুলচা। আমি জানি বাইরে গেলে একটু বুঝে শুনে খেতে হয়।
তো উপর দিয়ে ট্রেনটা গেছে, ট্রেন লাইন এই দেখো বাঁদিকে। আর নিচেরটা হচ্ছে পুরনো ট্রেন লাইন, যেটা বন্যার সময় নষ্ট হয়ে গেছিলো বহু বছর আগে। মশালা কুলচা দেখে আটকে উঠেছেন তো। আমার বোঝা এবং পড়া, মানে বাইরে গেলে যে বুঝে পুড়ে খেতে হয়, বোঝা এবং পড়া গেছে পুরী, আমি যাচ্ছি পেলিং। সুতরাং আমি বোঝা পড়াকে এখন একটু 3 দিনের জন্য ছুটি দিয়েছি। বাড়িকে গিয়ে তারপর আবার বোঝা পড়াকে ডেকে নেব। আপাতত তিস্তা নদী, তারপর এই ছোটো 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 এই যে জায়গাগুলোর মধ্যে তিস্তা নদী সংলগ্ন যে বাড়িগুলো, মানুষ তাতে থাকে, স্বপ্ন দেখে। বন্যার সময় সমস্ত কিছু ভেসে যায়, তারা সংগ্রাম করে, আবার উঠে দাঁড়ায়, আবার স্বপ্ন দেখে, জীবনে এগিয়ে যায়, জীবনে উন্নতি করে, ভালো একটা জায়গায় তারা পরবর্তীকালে বাড়ি করে। খুব ভালো লাগছিল দেখতে। আর এই সমস্ত বাড়িগুলোতে যখন থাকবেন না, কোনোদিনও যদি যান, দেখবেন নিচের দিকে বাড়িতে ওদের বিশেষ আসবাব থাকে না, কারণ এই যেগুলো ভীষণ ক্ষণস্থায়ী ভঙ্গুর। কিছুদিনের মধ্যেই একটা করে বর্ষা আসে, তিস্তা সব ধুয়ে নিয়ে যায়, আবার তারা নতুন করে তৈরি করে। होइन होइन আচ্ছা यो त हामी जाने जोरथाङ जोरथाङ, जोरथाङ जान्छ होइन? मल्ली मल्ली ब्रिज ব্রিজটার নাম মাল্লি বিচ। আমার না এই নামগুলো খুব একটা মনে থাকে না, যেহেতু অপরিচিত নাম। আমার হাজব্যান্ডের একেবারে ভীষণ রকম পরিচিত। এখনও পশ্চিমবঙ্গেই আছি, একটু বাদেই সিকিমে ঢুকে পড়বো। সিকিমের নিয়ম পশ্চিমবঙ্গের থেকে একটুখানি আলাদা। আমরা ওয়েস্ট বেঙ্গলে কোনো ড্রাইভার নিয়ে সিকিমে যেতে পারিনি, সিকিমের ড্রাইভারই আমাদের নিতে হয়েছে। আর রাস্তার দুধারে কোনো রকম কোনো দেখবেন কুড়া, যেটাকে বলে প্লাস্টিক ফ্লাস্টিক, ওইসব কিচ্ছুটি পড়ে নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এই ছোট্ট একটা রাজ্য কীভাবে নিজেদেরকে মেনটেন করেছে। তারপরে যেটা হচ্ছে, এই যে ছেলেদের যে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টয়লেট করা, সে সমস্ত সম্পূর্ণ বন্ধ, ধরা পড়লে সাংঘাতিক জরিমানা, এসবগুলো তো আছেই। জায়গাটা সত্যিই সুন্দর। আর আমি তো এইগুলো দেখছি একটা জঙ্গলে, পরতে পরতে গাছ, সবুজের কত রকমের শেড। আমার তো শেড দেখতে দেখতেই যে কতটা সময় চলে যায়। এই যে লালটে সবুজ, হলুদটে সবুজ, সবুজটে সবুজ, কচি সবুজ, বুড়ো সবুজ, মেজো সবুজ, তারপর কালচে সবুজ, খয়েরিটে সবুজ। মানে আমার সবুজ দেখতে এত ভালো লাগে কি বলবো। যদিও ভালো লাগে এই দূর থেকেই, আমাকে যদি জঙ্গলের মাঝখানে পোকামাকড়ের মাঝখানে দাঁড় করিয়ে দেন তখন আবার ভয় পাবো। এরপর এলো ছোট্ট একটা জনপদ, নাম জোরথাং। দেখে মনে হচ্ছে যেন একটা ছোট্ট শহর পাহাড়ি অঞ্চলের বুকে। কালিম্পংয়ের মতো অত পশ নয়, কিন্তু যেটুকু জায়গা রয়েছে সেটুকু খুব খুব সুন্দর। মানে মনে হচ্ছে একটা শহরাঞ্চল। বেশ ভালো ভালো শপিং মল আছে, ভালো বেশ বড় বড় ডাক্তারের দোকান আছে। তার মানে এখানে ডাক্তারবাবদি অবশ্যই বসে। একটা রীতিমতো রাজ্য পর্যটনকে কেন্দ্র করে তৈরি হয়ে উঠলেও তো এখানে মানুষজন থাকে, তবে জনসংখ্যা নিতান্ত কম এবং অত্যন্ত সুন্দরভাবে মেনটেন করা। কারণ আমার বাঁ দিকে যেটা রয়েছে সেটা একটা স্টেডিয়াম, তার পাশে একটা বড় করে ওষুধের দোকান, তার পেছনে নার্সিং হোম, সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা জায়গায় জোরথাং। মনে হচ্ছে এই জোরথাঙেই কোথাও একটা থেকে গেলে হতো। যদিও সে ভাবনাটা খুবই সাময়িক, কারণ আমরা পাহাড়ে এসেছি, পাহাড়ের কোলে থাকতেই, এটাও পাহাড়ের কোলে, কিন্তু শহরাঞ্চল তো আমরা শিলিগুড়িতে দেখেই থাকি, সেখান থেকে একটু ব্যতিক্রম হবে সেরকমই তো ইচ্ছা। তবে বন্ধুরা, পেলিংটা অনেকটা দূরে, আমাদের একটা আউটিং দরকার ছিল। এত দূরে সেটা না হলেও হয়তো বা হতো, কারণ বাড়ি থেকে বেরিয়েছি এবং পৌঁছেছি 8 ঘন্টা গাড়িতে বসে থেকে। সেটা একটু কষ্টকর হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক আছে, এই সুযোগ একটা জায়গা হয়ে গেল দেখা, এই আর কি।
আমি সিকিমের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়ে গেছি সত্যি বন্ধুরা। একটা পর্যটনের জায়গা যে এই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, যে সমস্ত মানুষেরা চিপসের প্যাকেট রাস্তায় ছুঁড়ে মারে তারাও এখানে এসে তাদের মানসিকতাটা বদলে গেছে। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট জনপদ পেরোচ্ছি, 50-60 ঘর মানুষের বাস। তারপর আবার একটা বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল চালু হয়ে যাচ্ছে। সেই 50-60 ঘর মানুষের মধ্যেই দিব্য মুদির দোকান আছে, ওষুধের দোকান আছে, বাচ্চাদের স্কুল আছে, পোস্ট অফিস আছে। 2023-24 সেই ভয়ঙ্কর ধস, তাতে করে সম্পূর্ণ বিচ্যুত হয়ে গিয়েছিল সিকিম অন্যান্য বহির্য বিশ্বের সাথে। সেই যে ধসের জায়গাটি, তারপর সেটাকে সারাতে লেগেছে বহুদিন। তারপর এখন কোনো ক্রমে এইটুকু আনতে পেরেছে। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় সেটা আরেকবার ভালো করে উপলব্ধি করলাম। সেই সময়টা হেলিকপ্টার করে ওদেরকে সব ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছিল, মনে আছে এখনও আমার। সেটা সম্ভবত 2024 সাল। তারপর আর একটা মোটামুটি একটা বড় জনপদ এলো। এই জনপদটার নাম হচ্ছে লেক শিপ। তো মোটামুটি এটা বড় বেশ জায়গা। তো এর মধ্যে থেকেই এরা সব গিয়ে ভোট দেয়, তারপর জনপ্রতিনিধি নির্বাচন করে, তারা বিভিন্ন রকম ডিসিশন নেয় এবং সেই ডিসিশনের ফলে সিকিম রাজ্যটাকে বেশ সুন্দরভাবে তারা রেখেছে। কিন্তু জনসংখ্যা নিতান্ত অল্প। পশ্চিমবঙ্গের মানুষকে এরা কেন বিশ্বাস করবে এটা মাঝে মাঝে আমি সত্যিই বুঝতে পারছি যে কেন করবে না। যাই হোক, আপাতত ঠিক আছে বন্ধুরা, নিজের রাজ্যের আর বদনাম করবো না। আপাতত প্রকৃতি দেখতে এসেছি, সেটাই বরং ভালো করে দেখি। এই সময়টা থেকে পেলিং যাওয়ার রাস্তা শুরু হয়েছিল খাঁড়াই। আমার সেই চিন্তা হচ্ছিল, সেই ভয়, মানে রাস্তা এত স্টিফ, মানে আর গাড়িটা যেটা দিয়েছে বিক্রম, ড্রাইভার ছেলেটি খুব ভালো, কিন্তু গাড়িটা একটু পুরনো। ওয়াগনার অতটাও কমফোর্টেবল নয়, যদিও ওয়াগনার গাড়ি খুবই কমফোর্টেবল, কিন্তু এই গাড়িটা অনেকটা পুরনো হয়ে গেছে। তো যার ফলে আমার একটু বেসিক্যালি ভয় করছিল। ছেলেটা খুব কনফিডেন্ট এবং ভালোভাবেই নিয়ে চলে এসেছে, ঠিক কথা। আর এতক্ষণে জানি তো আরেকটু বেটার গাড়ি হয়তো বা হলে হতো, কিন্তু ঠিক আছে। আপাতত এখান থেকে দেখছি আর মনে হচ্ছে বাবারে। তবে পাশে হনুমানজি আছেন, আমি জানি কিছু হবে না, কিন্তু ওই আর কি, মাঝে মাঝে ভয় পেতে একটু ভালোই লাগে, মন্দ কিছু না। আমাদের সেকেন্ড ব্রেক শুরু হলো এখন। একটা চা পানের বিরতি আমরা নিলাম। লাল চা হবে? হ্যাঁ, একবার বলো কি বললে, নেপালিতে কি বললে? ওই যে বললাম যে দুটো। না সেটা নেপালিতেই বলো, ভালো লাগছিল শুনতে। দারুণ, বসে বসে এতক্ষণ কোমর লেগে গেছে। জায়গাটা কি সুন্দর, জাগিয়ে বস। জায়গাটা থাকে চাষের মতো করা রয়েছে। মাঝখানে নেমে ফটো তোলার কথা আমাদের সবারই মনে হয়েছিল, কিন্তু যাত্রাপথ এতটাই দীর্ঘ আর এমন জ্যাম হচ্ছে মাঝে মাঝে যে আমরা একটা সন্ধ্যের আগে আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো কি না সেটা নিয়ে আমাদের একটা সন্দেহ তৈরি হয়েছিল, যার ফলে সময় না কোনোভাবেই নষ্ট করতে চাইছিলাম না আজকের দিনে। আমাদের এখন মনে হচ্ছিলো তাড়াতাড়ি করে পৌঁছে গেলে বাঁচি, তাই একেবারে আর যখন পারছিলাম না তখনই কেবলমাত্র দাঁড়ানো হলো। আর এই জায়গাটাতে একটা ওয়াশরুম মতো আছে, আমি অবশ্য ওয়াশরুম ব্যবহার করিনি আমরা কেউই, কিন্তু মানে মানুষজন আসছেন। আমরা যখন ঢুকলাম তখন ফাঁকা ছিল, কিছুক্ষণের মধ্যে প্রচুর ভিড় হয়ে গেল। আমরা চাটা খেয়ে নিলাম, নিয়ে এবার রওনা দিলাম একেবারে পেলিংয়ের উদ্দেশ্যে, এবং ইচ্ছা হচ্ছে একেবারে পেলিংয়ে গিয়েই দাঁড়াবো। কিন্তু ব্যাপারটা কি জানেন, এখনও পর্যন্ত
এই যে পাশে একটা মোটা সোয়েটার, জ্যাকেট, এই সমস্তগুলো নিয়ে বেরিয়েছি, সেগুলো একটুও কাজে লাগেনি। এমন গরম যে রীতিমতো গাড়িতে এসি চালিয়ে থাকতে হচ্ছে। শুধু তাই না, তার মধ্যেও ঘামছি। এই যে একটু বেরোলাম, বেরিয়ে একটু ঠান্ডা বাতাস যেন গায়ে দিল, কিন্তু তারপর দেখছি আবার ঘাম হচ্ছে। আর এই যে সিলিন্ডারের জন্য লাইন, এরপর যে পেলিংয়ের আগের যে জনপদটি, সেটার নাম হচ্ছে ঘেজিং, সেখানে পর্যন্ত দেখছি মানুষজন পাতলা পাতলা ওই সুতির কুর্তিগুলো পরে সব কাজ করছে, মানে রীতিমতো ঘাম দিচ্ছে। এবং ভাবছি সে কি পেলিংয়ে কি তাহলে ঠান্ডা হবে না? এত যে দেখে এলাম, গুগলে দেখে এলাম যে প্রচুর ঠান্ডা, কিন্তু ঠান্ডা খুবই কম ছিল। শেষ পর্যন্ত পেলিংয়ে নেমে ভাত খাওয়ার পরে তারপর যেন মনে হলো যে না, এবার একটু একটু ঠান্ডা লাগছে। সারাটা রাস্তা জুড়ে যে শীতবস্ত্রগুলোকে পাশে নিয়ে নিয়ে ঘুরছি, সেটা পেলিংয়ে পৌঁছে কাজে লাগলো। কেউ কি সিকিমে ফ্ল্যাট কিনতে আগ্রহী? যদি থাকেন তাহলে এখানে কিন্তু ফ্ল্যাট ফর সেল লেখা ছিল। গ্যাংটকে, দার্জিলিংয়ে, কালিম্পংয়ে এই সমস্ত জায়গায় তো ফ্ল্যাট বিক্রি হচ্ছে, লোকে সেখানে কিনছে, অনেক বাঙালি সেখানে ফ্ল্যাট কিনে রেখে দিচ্ছে। কিন্তু এখন দেখছি এই ঘেজিং টেজিং জায়গাতেও রীতিমতো ফ্ল্যাট বুক হচ্ছে, লোকে ফ্ল্যাট নিচ্ছে। ভালোই লাগলো, সব জায়গাতেই ছড়িয়ে পড়ছে আধুনিকতা। এখানে একটা এরকম জায়গাতে ফ্ল্যাট কিনলে মন্দ হয় না। আপনাদের কথাই বলছি, আমি কিনবো না বাবা, আমি মাঝে মাঝে এরকম করে বেড়াতে আসবো, দুদিনের জন্য থাকবো, ফিরবো, তারপর চলে যাব। শেষ পর্যন্ত পেলিং এসে পৌঁছলাম বন্ধুরা। টুপুর অধৈর্য হয়ে যাচ্ছে, আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, বিরক্ত লাগছে, কখন পৌঁছাবো। শেষ পর্যন্ত পৌঁছলাম। তবে হ্যাঁ, দিনে দিনেই পৌঁছেছি, এইটুকুই বলা যায়। তো আমাদের একটা জায়গায় গিয়ে নামিয়ে দিল। আমরা হোটেলে খেতে চাইছি না, কারণ হোটেলটা ভেজ হোটেল। তো আমরা একটা জায়গায় লাঞ্চ করে নিয়ে তারপর বেরোবো। তো ওকে বলা হয়েছিল যে কোথায় ভালো খাবার পাওয়া যাবে সেরকম একটা জায়গায় নামিয়ে দিতে। তো আমাদের বাঙালির জন্য বাঙালি খাবার পাওয়া যায় এরকম একটা জায়গায় নামিয়েছে। তো সেটা তো অবশ্যই আমরা খাবো না, আমরা সবসময় বাড়িতে ডাল ভাত খাই। এখানে একেবারে রীতিমতো বাংলা হরফে এখানে খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায় টাইপের একটা লেখা ছিল, বেশ কয়েকটা লেখা ছিল, ছোট ছোট হোটেল, কিন্তু মনে হলো সেগুলো ভালো। তো বেড়াতে এসে আমরা মনে করেছি যে না, আমরা এই বাঙালি খাবার খাবো না। ওই জন্য সামান্য একটু এগিয়ে ড্রাইভার ছেলেটি বললো যে ওইখানটাতে একটা আছে। তা আর ওইটুকু আমরা এত বসে এসেছি, ওইটুকু আর গাড়িতে চড়তে ইচ্ছা হলো না। তা চললাম এবার হাঁটাহাঁটে। তো এখন আমার মনে হচ্ছে যে আমার বুড়ো বটটার গায়ে হাড়ে শ্যাওলা পড়েছে, তাই জন্য সে জ্যাকেট পরছে। কিন্তু পরে বুঝলাম যে না, পাহাড়ে এসে আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ, তাই জন্য সে এখন জ্যাকেটটা পরে নিল। আমরা এখনও বেশ পালোয়ান হয়ে ঘুরছি ঠিকই, কিন্তু মেয়ে আমার বাড়ি থেকেই একখানা পরে এসেছে শীতবস্ত্র। কেন যে সে পরেছে কে জানে। অবশ্য গাড়িতে এসি চলছিল, অসুবিধা হয়নি। কিন্তু আমার রীতিমতো খাবার পর ঠান্ডা লাগলো। এখানকার খাবার দাবার বেশ ভালো। আর আমি এখানকার নামটামগুলো আসলে অতটা তোলা হয়নি, তবে একটা বড় হোটেল, সেটা রেস্টুরেন্টটা আলাদা করে রেস্টুরেন্ট নয়, শুধু রেস্টুরেন্ট নয়। তো সেটাতে ওদের টেম্পোরারি মেনু এখন ওরা দিচ্ছে। এরকমভাবে কাগজে করে A4 পেজে স্টেপলার দিয়ে চিপকে তো ওদের মেনু হবে না, কিন্তু ওই যে পরিবর্তিত পরিস্থিতিতে টেম্পোরারি মেনু, এটা লিমিটেড টেম্পোরারি মেনু, সেটা লেখাই রয়েছে। আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, ড্রাইভার ছেলেটিও খেয়েছে আমাদের সাথেই। তো সব মিলিয়ে মিশিয়ে চিকেন ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস, ক্রিসপি চিকেন এবং চিকেনের আরেকটা প্রিপারেশন আমি পরবর্তীকালে নিয়েছিলাম হচ্ছে পনিরের একটা প্রিপারেশন, সেটা পনির বাটার মশলা। ওটাই খেতে সব থেকে ভালো হয়েছিল, ওটার ক্লিপিংয়ে আর নেওয়া হয়নি। সব মিলিয়ে মিশিয়ে খাবারগুলো মোটামুটি ছিল। এতক্ষণে ঠান্ডা লাগছে, এতক্ষণে মনে হচ্ছে একটা সোয়েটারটা পরতে হবে। গাড়িতে যা জিনিসপত্র আছে পরে ফেলবো। বস্তুটিকে নিয়ে এসেছিলাম, পুরো গাড়িতে পাশে সে সিটে বসে এসেছে, যে যখন তখন ঠান্ডা লাগবে গায়ে চালাবো। শেষ পর্যন্ত পেলিংয়ে এসে এটা লাগলো কাজে। বাবা, যখন কোথাও একটা আমরা এদিক ওদিক যাই, আমরা সাধারণত ওই কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে নিই, ঠিক কথা, কিন্তু সিদ্ধান্ত নিজেরাই নিয়ে নেওয়া হয় সাধারণত। এক্ষেত্রে সিদ্ধান্তটা অন্য কারোর ওপর দিয়ে দেওয়াটা হয়তো বা আমাদের অতটা উচিত হয়নি, কিন্তু যা হোক, আমরা এখন ওইটাকে নিয়ে চর্বিতে চর্বণ করতে চাইছি না। আমরা 3 দিনের জন্য বেড়াতে এসেছি। আপাতত আমরা আমাদের হোটেলে যাচ্ছি, হোটেলটা একেবারে পাতালের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এই আইডিয়াটা আমার বেশ পছন্দ হয়েছে, এরকমভাবে টব রাখার আইডিয়া আর কি। তো যাই হোক, অনেকটা নিচে নেমে যাওয়ার পর তারপর রিসেপশন এবং আমাদের রুমটা আপনাদের এক ঝলক আমি দেখিয়ে দেবো। আবার আমি বলছি বন্ধুরা, সমস্ত কিছু মিটে যাক, আমরা বাড়িতে পৌঁছে যাই, তারপর আমরা বসে বরং কটা কথা বলি। তারপর আপনারা ডিটেল যদি চান, আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো ফোন নাম্বার তথা যারা যোগাযোগ করিয়ে দিয়েছে তাদের যাবতীয় কিছু।
তো এখন আপাতত রুমে ঢুকছি, সারাদিন পর প্রচণ্ড ক্লান্ত। তারপর টুকুর আবার বাড়ি থেকে চান করে আসেনি, বাবা চান করবে, সেটা আমার একটা চিন্তা। চান না করলে হবেই না, এরকম একটা অবস্থা আমাদের এখন এরকম হয়ে গেছে যে একদিন চান না করলে কি হয় অনেকেরই ধারণা, ইনফ্যাক্ট আমাদেরও তাই মনে হয়, কিন্তু না মানে চান না করলে খুব অস্বস্তি হয়, সেই জন্য সেটাও একটা ব্যাপার। তো এখন চট করে একটুখানি রুমটা ঘুরিয়ে দিচ্ছি, খুবই বেসিক একটা রুম, এবং একটা কট দিয়ে দেওয়া হবে। মানে ওই কটটা দিয়ে দেওয়ার পর যাতায়াতের একটু অসুবিধা হচ্ছে ঠিক কথা, কিন্তু ঠিক আছে, আমরা এখানে থাকতে তো আসিনি, বেড়াতেই এসেছি। বাথরুমটা খুব ভালো ছিল, এটা ঘটনা, গিজার টিজার সমস্ত কিছুই আছে। তো এখন দুটো রাত কাটানোর জন্য এই একটা ঘর আমরা পেয়েছি। এখন ঠিক আছে, ব্যালকানিটা খুব সুন্দর, ব্যালকানি থেকে মোটামুটি ভালো ভিউ পাওয়া যাচ্ছে। বিশাল প্রশস্ত না হলেও প্রশস্ত ব্যালকানির দরকারও নেই। আপাতত এখানে বোধিসত্ত্ববাবু নিজের ভিডিও করবেন সেটার পরিকল্পনা করছেন, উদ্যোগ করছেন। সব মিলিয়ে মিশিয়ে এই হচ্ছে রুম, এবং এই হচ্ছে একটা পাহাড়ের দিকের ব্যালকানি। আসলে এত পাহাড়ে যাওয়া হয়েছে, এত রকম ভিউ দেখেছি, টাহামুড়ি কিছু লাগছে না, হয়তো সকালবেলা হয়তো বা খুব ভালো লাগবে। এক ঝলক দেখিয়ে দিলাম রুমটা, পরে বলবো বাকি কথা। আপাতত প্রচণ্ড ক্লান্ত, এই মুহূর্তে আমরা কোথাও বেরোচ্ছি না, এক্ষুনি বেরোচ্ছি না, হয়তো একটু বিশ্রাম নিয়ে তারপর হয়তো সন্ধ্যের দিকটা আবার বেরোবো। তো আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করি। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।